ওয়েলকাম সবাইকে আবার আরেকটি নতুন ক্লাসে আপনাদেরকে বিশেষভাবে স্বাগতম। তবে এইবার আমরা একটু ব্যতিক্রম করছি। আমরা এবার লাইভ করছি না, কিন্তু তারপরও লাইভের মতো করে জিনিসটাকে এনজয় করব। সবার প্রথম মোবাইল আমার হাতে দেখতে পাচ্ছেন। আপনারা করবেন কি, যেহেতু ফেসবুকে আপনারা এই মুহূর্তে ক্লাসটা দেখতেছেন অথবা ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন, যে কোনোখান থেকে দেখুন না কেন, ফেসবুকে বা ইউটিউবে যে কোনোখান থেকে দেখুন না কেন, বরাবরের মতো মোবাইল হাতে আমি কি করব, শেয়ারের কাজটা সবার প্রথম করে নেব। আমরা যেহেতু এটা রেকর্ডেড ক্লাস আপনাদেরকে দিচ্ছি, বিকজ এই কারণ রয়েছে। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে কিছু ক্লাস আপনাদেরকে রেকর্ডেড করে দিতে পারলে বেশি ভ্যালু দিতে পারবো, বেশি কোয়ান্টিটি দিতে পারবো, এবং আপনাদের জন্যই এই প্রচেষ্টাটা, প্ল্যানটা আমি আপনাদের জন্যই করছি, ঠিক আছে? তো আমরা আজকে অলরেডি তো আপনারা জানতেছেন যে এটা কোন সিরিজ চলতেছে। আজকে সিরিজ চলতেছে হচ্ছে আমাদের এটা উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 4। উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 4 এটা কিন্তু লাইভ না, আগেই বলে রাখতেছি, এটা রেকর্ডেড ক্লাস। আপনারা লাইভ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়েছেন, আজকে হচ্ছে পার্ট 4 এর ক্লাস। তো আপনারা বরাবরের মতো মোবাইল থেকে শেয়ার করবেন, ক্লাসটা যখনই দেখবেন শেয়ার করবেন, এবং সাউন্ড টাউন্ড ঠিক মতো তো অবশ্যই ক্লিয়ার থাকবে, আমরা ওইভাবে চেক করে নিয়েছি। আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে মেনশন করবেন আপনার ওই সমস্ত বন্ধু বান্ধবদেরকে যারা এই ক্লাসটা নিয়ে সব থেকে বেশি ইন্টারেস্টেড। তো আমি মোবাইল হাতে বের করেছি, তো আপনারাও কি করবেন, মোবাইল থেকে সবার প্রথম শেয়ারের কাজটা করবেন, ঠিক আছে? তো এখন আমি শুরু করে দিচ্ছি ক্লাসের মূল বিষয় নিয়ে আলোচনা। আমরা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট দেখেছি। আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন, অনেকেই সেভ করে রেখেছেন, অনেকেই শেয়ার করেছেন, অনেকেই ভালো ভালো মন্তব্য করছেন। এবং এখান থেকে আমি আমি ঘোষণা দিয়েছি যে আপনাদের এই পুরো উদ্যোক্তা ফাউন্ডেশন সিরিজটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনাদেরকে আমি সার্টিফিকেট দেবো। কিন্তু সার্টিফিকেটের কিছু শর্ত আপনাদেরকে দিয়ে রেখেছি। কী শর্ত? সেটা হচ্ছে আপনাদেরকে এক্সাম দিতে হবে, এবং এক্সামটা, অ্যাসেসমেন্টটা একটু হার্ড হবে, এটা আমি আগেও বলে রেখেছি, ঠিক আছে? তো শুরু করে দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই টপিক, উদ্যোক্তা ফাউন্ডেশন। দেখেন, আমি চাই যে আপনার ফাউন্ডেশন আগে তৈরি হবে, তারপরে আমরা অন্য অন্য কিছু কার্যক্রম করব। তাই ফাউন্ডেশন ঠিক রাখার জন্য যে সমস্ত কন্টেন্টগুলো আলোচনা না করলেই নয়, সে সমস্ত কন্টেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আরও পার্ট আসবে সামনে, সেগুলো দেখবেন। তো বিশেষ রিকোয়েস্ট করে বলবো, এই ক্লাসগুলো আপনি যে ফ্রিতে ভ্যালু পাচ্ছেন, এগুলো আপনি কখনোই পাবেন না। এবং আমরা গবেষণা করে, রিসার্চ করে দেখেছি যে এই কন্টেন্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল নাই। তাই রিকোয়েস্ট করে বলবো, শেয়ার করেন, সবার উপকার হবে। দেখেন, আপনি আজে বাজে জিনিস শেয়ার করতেছেন না, টিকটক আলতু ফালতু জিনিস তো শেয়ার করছেনই না, আপনি মানুষের উপকার করছেন, দোয়া পাবেন আপনি, এবং আমাদেরও গ্রোথ হবে। অলরেডি আমরা ভালো ফলোয়ার এনজয় করছি। আমরা এই প্রথম 1 লক্ষ ফেসবুক ফলোয়ার পেয়েছি, এটা আপনাদের কারণেই পেয়েছি। তো কাম টু দ্য পয়েন্ট, টপিক শুরু করে দিচ্ছি। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা কি করবেন, শেয়ার করবেন, প্লিজ রিকোয়েস্ট করে বলছি, কারণ এই ভ্যালুটা আমরা পাবো না। তো সবার প্রথম হচ্ছে, আরেকটা কথা বলে রাখি, আমরা পার্ট 3-তে কি দেখেছিলাম, যে বিষয়গুলো দেখেছিলাম, এসএমই এবং স্টার্টআপ বিজনেস কেন বোঝা দরকার, চমৎকার একটা কন্টেন্ট ছিল। 2 নম্বর, কেন ইন্ডাস্ট্রি বোঝা গুরুত্বপূর্ণ, অনেকেই এই জিনিসটা খুবই পছন্দ করেছেন। এবং মার্কেট বোঝা কেন গুরুত্বপূর্ণ, এটা অনেকে খুব পছন্দ করেছেন। কেন বিজনেস মডেল বোঝা গুরুত্বপূর্ণ, ডেঞ্জারাস একটা জিনিস শিখিয়েছিলাম। এবং সর্বশেষ হচ্ছে, আপনার আইডিয়া চলবে কি চলবে না, আপনি টেস্ট করুন। এক্সাইটিং একটা টপিক শেয়ার করেছিলাম। আপনার আইডিয়া, মানে যে কোনো আইডিয়া নিয়ে আপনি যে কাজ করবেন, যে প্রবলেমটা নিয়ে আপনি কাজ করবেন, সে প্রবলেমটা চলবে কি চলবে না, সেটা আপনি টেস্ট করতে পারবেন। এরপরে হচ্ছে, বটম অফ দ্য পিরামিড নামে অস্থির একটা কনসেপ্ট আপনাদেরকে শেয়ার করেছিলাম। এই বটম অফ দ্য পিরামিড জিনিসটা কি, এখনও ফেসবুকে ক্লাসটা লাইভ রয়েছে, আপনারা দেখতে পারবেন, এখনও রয়েছে। জাস্ট একটু ফেসবুকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন। অথবা যদি মনে করেন যে না, আমি ক্লাসটা খুঁজে পাচ্ছি না, ক্লাসটা আমাকে কি দেওয়া যায়, জাস্ট আপনারা করবে কি, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা একটু যোগাযোগ করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হেল্পলাইন নাম্বার। এখানে মেসেজ করবেন যে স্যার, সমস্ত ক্লাসগুলো পেতে চাচ্ছি, বা ভাইয়া সমস্ত ক্লাসগুলো পেতে চাচ্ছি, আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। তো এই ছিল কন্টেন্ট। আমরা 3 নাম্বার পার্টে দেখেছিলাম। আজকে দেখবো আমরা কি 4 নাম্বার পার্ট। আমরা কোন ক্লাসে রয়েছি, উদ্যোক্তা ফাউন্ডেশন ক্লাসে। সিরিজ চলবে, সিরিজ চলতেছে, সিরিজ চলবে, এবং সিরিজ শেষ করার পর আপনাদের একটা অ্যাসেসমেন্ট নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটা একটু টাফ হবে, পরীক্ষার পরে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট আপনারা কোথায় কোথায় কাজে লাগাতে পারবেন, আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইল, আপনাদের ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করতে পারবেন, আপনারা চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে কোনো জায়গায় আপনি প্রমাণ করতে পারবেন, ব্যবসায় ইনভেস্টমেন্ট তোলার ক্ষেত্রে এই সার্টিফিকেটটা ইউজ করতে পারবেন, যে হ্যাঁ, আমি উদ্যোক্তা ফাউন্ডেশনের যে বেসিক এবং ফান্ডামেন্টাল বিষয়টা শিখেছি। তখন আপনাকে ওরা একটা মূল্যায়ন করবে, যে আমরা আপনাকে যেন তেনভাবে সার্টিফাইড করবো না, আমরাও আপনাকে টেস্ট করবো, আমরাও আপনাকে বুঝবো, দেখবো। তো পুরো সিরিজটা শেষ করুন। সবার প্রথম আমি একটা কথা বলে রাখি, সার্টিফিকেটের কথা বাদ দেন, আপনি শেখেন, শেখার পর আপনি অন্তত অংশগ্রহণ করবেন সার্টিফিকেট নেওয়ার জন্য। আমাদের যে টেস্ট, সেটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমি কিন্তু প্রশ্নগুলো আপনাদেরকে দিব। এই যে ক্লাসগুলো চলতেছে, এই ক্লাসগুলো দেখার ফলে এখান থেকেই যে কন্টেন্টগুলো রয়েছে, আমি ক্লাসে যা যা আলোচনা করছি, সেখান থেকেই কিন্তু আপনাদেরকে পরীক্ষা নিব। আমি
অন্য কোনো জায়গা থেকে আপনাদের টেস্ট নেওয়া হবে না। তো এইখান থেকেই টেস্ট নেওয়া হবে। টেস্টের বিষয়গুলো আমরা আরও পরে জানাবো। তো আজকে আমরা ডাইরেক্ট শুরু করে দিই। অনেক কথাবার্তা বললাম। আমরা আজকে 4 নাম্বার পার্টে কি শিখবো? দেখেন 4 নাম্বার পার্টে গুরুত্বপূর্ণ বিষয় শিখবো। সেটা হচ্ছে আমরা যে সমস্যা বুঝতে পারছি, যে উদ্যোগের প্রথম এবং ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে সমস্যা, প্রবলেম ফাইন্ড আউট করা। সেই সমস্যার খোঁজে নিজেকে চারপাশ দেখা, এইটা আমরা চমৎকারভাবে একটু দেখার চেষ্টা করব। 2 নাম্বার আজকের ক্লাসে দেখবো হচ্ছে সমস্যা বনাম লক্ষণ, কোনটাকে ফোকাস করা উচিত, কোনটাকে, ঠিক আছে? আমরা সমস্যাই ঠিকমতো ধরতে পারতেছি না, লক্ষণ তো দূরের কথা, বা আমরা লক্ষণ বুঝি না, সমস্যা বুঝবো কিভাবে? তো এই যে ব্যাপারটা, এই যে একটা কমপ্লেক্স ব্যাপার, যে কোনটা লক্ষণ কোনটা সমস্যা, এইটা আজকে ক্লিয়ার হবো আজকে ক্লাসের মাধ্যমে। আজকে দেখবো আরেকটা বিষয়, জনপ্রিয় কয়েকটি বিজনেস মডেল। এর আগের ক্লাসে বেসিক বুঝছিলাম, আমরা বিজনেস মডেল বেসিক বুঝেছিলাম। আজকে আমরা জনপ্রিয় মডেল কয়েকটা আলোচনা করব। বিজনেসের কয়েকটা মডেল হয়, সেটা চমৎকারভাবে আজকে খোলাসা হয়ে যাবে। এবং বিজনেসের স্তম্ভ, যে 3টা খুঁটির উপরে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, একটা খুঁটি থাকে, এই 3টা খুঁটির উপরে বিজনেস দাঁড়ায় রয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার এবং এটা হচ্ছে 3 নাম্বার খুঁটি। 3টা পিলার, 3টা গুরুত্বপূর্ণ পিলারের উপর পুরো একটা বিজনেস দাঁড়ায় রয়েছে। সে পিলার নিয়ে ডিসকাস হবে আজকে। এবং বিজনেসের শর্ট, এটা চমৎকার একটা বিষয়। আপনারা শর্ট বিশ্লেষণ অনেকেই শুনেছেন। আজকে যদি নতুন করে শুনতে চান বা নতুন করে বুঝতে চান, নতুন কিছু থাকছে, সেই শর্ট বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখতে হবে, কারণ আপনাদেরকে সার্টিফিকেট একটা ব্যাপার রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি আপনার ফাউন্ডেশন ঠিক করতে পারবেন। দেখেন, আমি চাই যে আপনার রুটস আগে ঠিক হোক, তারপরে আপনার ভিতর থেকে ফ্রুটস ভালো বের হবে, অর্থাৎ ফল। গাছের মূল যদি আপনি ঠিক না করতে পারেন, গাছের ফল ভালো হবে না। ওই জন্য একটা বাচ্চার ফাউন্ডেশন যদি ঠিক না হয়, সে বড় হয়ে উল্টাপাল্টা করবেই, এটা স্বাভাবিক। সেরকম আপনার উদ্যোগের ফাউন্ডেশন যদি ঠিক না হয়, আপনার উদ্যোগ 6 মাস বা 1 বছর পর বা 2 বছর পর একদম টালমাটাল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। ব্যর্থ হওয়ার 95% সম্ভাবনা। দেখেন, আগেই বলে রাখি, উদ্যোগ সফল হয় মাত্র 5%, মাত্র 5%। যত বিজনেস দেখেন, এই যে বিকাশের কথা আমি প্রায় উদাহরণ দেই, বিকাশের মতো কয়েকটা প্রতিষ্ঠান, মিনিমাম 25-30টা প্রতিষ্ঠান সেম মডেল নিয়ে মার্কেটে এসেছে, বাট বিকাশ নগদ মোটামুটি সফল স্টেজে রয়েছে। বিকাশের আগে কিন্তু মার্কেট লিডার ছিল, মার্কেটে প্রথম এসেছিল কিন্তু ডাচ বাংলার রকেট, কিন্তু সে রকেট কোথায়? আজকে রকেট নাই। তো আপনাদেরকে বুঝতে হবে যে উদ্যোগ তখনই সফল হবে যখন আপনার ফাউন্ডেশন ঠিক থাকবে, যখন আপনার ফাউন্ডেশন ঠিকবে। আমরা এই ফাউন্ডেশন নিয়েই তো আলোচনা করছি, ঠিক আছে? এরপর আমরা লাস্টে দেখবো জেড প্যাটার্ন, অস্থিরটা জিনিস, এবং অ্যানসপ অথবা অ্যানসপ ম্যাট্রিক্স। তো আলোচনা শুরু করে দিচ্ছি। সবার প্রথম এই বিষয়টাতে যে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম কি বলেছিলাম? প্রবলেম ফার্স্ট দেন সলিউশন। কি প্রবলেম, সমস্যা ফার্স্ট দেন সলিউশন নেক্সট। আগে প্রবলেম খুঁজবো, আগে প্রফিট খুঁজবো না, আগে প্রফিট খুঁজবোই না, আগে প্রবলেম খুঁজবো, দেন সলিউশন, দেন প্রোডাক্ট ডেভেলপ করবো, তারপরে অন্য বিষয়। তো আমি এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। দেখেন, এখানে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, 1 2 3 4। সবার প্রথম, আপনি নিজের চারপাশে কিভাবে খুঁজবেন? দেখেন, যে সমস্যাটা আপনি নিজে ফেস করছেন, এরকম 5টা সমস্যা আপনাকে লিখতে হবে। কি ফেস করছেন, যেটা আপনি চমৎকারভাবে ফেস করছেন, যেটা আপনাকে খুবই ভোগাচ্ছে, এরকম আপনার 5টা যে কোনো সমস্যা হতে পারে। আপনার ঘুমের সমস্যা হতে পারে আপনি প্রায় পেটের সমস্যায় ভোগেন, হতে পারে আপনি প্রায় রাস্তাঘাট ঠিকমতো বা যোগাযোগ ঠিকমতো বুঝতে পারতেছেন না, বা যোগাযোগ কোথায় কীভাবে করবেন বুঝতে পারছেন না। এই সমস্যা অনেকেরই হয়ে থাকে। যে অনেকের নেভিগেশনের প্রবলেম হয়, ম্যাপিং ঠিকমতো বুঝতে পারে না। তো এইরকম আপনার 5টা সমস্যা যদি লিখতে পারেন, সেখান থেকে একটা চমৎকার বিজনেস আইডিয়া বের হয়ে আসতে পারে, ঠিক আছে? এরকম আপনি ফেস করছেন, এরকম 5টি গুরুত্বপূর্ণ সমস্যা লিখতেই হবে কিন্তু আপনাকে। এটা হোমওয়ার্ক দিলাম, লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে, বন্ধু পরিবার এবং তাদের কাছে যান এবং জিজ্ঞাসা করেন, তাদের কাছ থেকে 5টা সমস্যা লিখুন। আপনার ফ্রেন্ড সার্কেল সব থেকে বার্নিং, সব থেকে গুরুত্বপূর্ণ কোন 5টা প্রবলেমে ফেস করছে, বা আত্মীয় স্বজনের মধ্যে, সেই রকম 5টা লিখতে পারেন। সেখান থেকেও কিন্তু বিজনেস আইডিয়া বের হয়ে আসতে পারে। দেখেন, আমি কিন্তু বিজনেস আইডিয়া নিয়ে কথা বলতেছি, এখান থেকেই কিন্তু আপনি আইডিয়া পাবেন। আমরা কিন্তু সমস্যা থেকে আইডিয়া বের করব, আইডিয়া থেকে আইডিয়া বের করব না। অর্থাৎ আমার নিজের জিনিসকে আমি খাপানোর চেষ্টা করব না। দেখেন, নিজের জিনিস যখন আপনি খাপাতে যাবেন, মার্কেটে টিকতে পারবেন না, 2 দিনও টিকতে পারবেন না, তো সেটা পরের হিসাব। তো আমরা আগে সমস্যা বের করবো। সেই সমস্যা বের করার জন্য আমরা কি করতে পারি? নিজে ফেস করতেছি এরকম 5টা প্রবলেম দেখতে পারি, অথবা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফেস করতেছে এরকম 5টা প্রশ্ন দেখতে পারি, 5টা প্রশ্ন লিখতে পারি, যে চমৎকার প্রশ্ন, গুরুত্বপূর্ণ সমস্যা। এরপর আমরা দেখব প্রাইমারি অথবা সেকেন্ডারি মার্কেট রিসার্চ। প্রাইমারি অথবা সেকেন্ডারি মার্কেট রিসার্চ, এই জিনিসটা কি? প্রাইমারি মানে হচ্ছে সরাসরি আপনি কাস্টমারের ইন্টারভিউ নিচ্ছেন, এটাকে বলা হয় প্রাইমারি। আর আপনি সরাসরি কাস্টমারের কাছ থেকে তথ্য নিচ্ছেন না, আপনি পেপার, পত্র, পত্রিকা, রিসার্চ থেকে বা অন্য কোনো থার্ড পার্টি এজেন্সির কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনি মার্কেট রিসার্চ করতেছেন। গুগলের কাছে যাচ্ছেন, গুগল ট্রেন্ডের কাছে যাচ্ছেন,
গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছেন। তো এগুলো হচ্ছে সেকেন্ডারি মার্কেট রিসার্চ। প্রাইমারি মার্কেট রিসার্চ কি? সরাসরি আপনি কাস্টমারের কাছে গেলেন, কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আসে, সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি করলেন, সেটা সেই অনুযায়ী আইডিয়া বের করলেন, সেটা হচ্ছে সরাসরি মার্কেট রিসার্চ। তো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। নামের সাথেই তো আপনি বুঝে যাচ্ছেন। প্রাইমারি মানে হচ্ছে যে ডাইরেক্ট আমার কাস্টমার, তার কাছে যাবো, তার কাছে মতামত দেবো, তার কাছে মতামত নিয়ে প্রোডাক্ট তৈরি করবো, বা সেখান থেকে আইডিয়া নিয়ে আমি প্রোডাক্ট তৈরি করবো। এরপর হচ্ছে সেটা যদি করতে না পারেন তাহলে আপনি ইনডাইরেক্ট করেন। ম্যাক্সিমাম মানুষজন ইনডাইরেক্ট করে, কারণ ইনডাইরেক্টে খরচ কম, প্রাইমারিতে একটু খরচ বেশি হয়। এরপরে হচ্ছে 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন সমস্যাগুলো সমাধান পেলে মানুষ টাকা দিতে রাজি হবে। এই যে এখানে যে তিনটা ক্যাটাগরি দেখালাম, একটা হচ্ছে নিজের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিজের গুরুত্বপূর্ণ প্রবলেম, 2 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের, এবং 3 নম্বর হচ্ছে প্রাইমারি অথবা সেকেন্ডারি। তিনটার মধ্যে যে কোন থেকে আপনি সমস্যা বের করে নিয়ে আসতে পারবেন। দেখেন পত্রিকা থেকে কিন্তু প্রচুর সমস্যা বের করা যায়, পত্রিকা, কারণ পত্রিকা ঘাটলেই আপনি দেখবেন যে প্রচুর সমস্যা দিয়ে ভর্তি, সেখান থেকে যে কোনো একটা সমস্যা পিক করেন। যেমন গ্রাম অঞ্চলে আপনার বিশুদ্ধ পানির অভাব, তো এইটা একটা প্রবলেম। তারপর হচ্ছে গ্রাম অঞ্চলে, মানে গ্রাম অঞ্চলের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে ভালো কোয়ালিটির ভোগ্য পণ্যের সমস্যা, এটা একটা বড় সমস্যা। সেখানে ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির যায় না, তো এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ গ্রামের মানুষরা ভালো কোয়ালিটি একটু অ্যাফোর্ড করতে পারে কম, তারা সবসময় একটু, যেহেতু দারিদ্র সীমার নিচে বসবাস করে বা দারিদ্র্যর মধ্যে থাকে, যার কারণে তারা ভালো কোনো কিছু অ্যাফোর্ড করতে পারে না। সেখানে যদি আপনি কোনো একটা সলিউশন নিয়ে আসতে পারেন, ইলেকট্রিসিটির একটা হিউজ প্রবলেম থাকে, সেই জায়গায় যদি আপনি কোনো একটা কাজ করতে পারেন, এমন কোনো ব্যাটারি বা এমন কোনো কিছু একটা করতে পারেন, তো এরকম আপনি পেপারপত্র পত্রিকা থেকে সমস্যা বের করে সেই অনুযায়ী সলিউশন ডিজাইন করতে পারেন। এখন সেই সলিউশনের জন্য মানুষ টাকা দিতে রাজি কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো এই হচ্ছে সমস্যার খোঁজার জন্য চারপাশ কিভাবে দেখবো এবং সেখান থেকে কিভাবে আইডিয়া বের করে নিয়ে আসবো। এইবার আমরা আরেকটা চমৎকার বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে দেখেন এখনো সময় রয়েছে, ভিডিওটা শেয়ার করুন। আপনি এটা প্রি রেকর্ডেড ভিডিও দেখতেছেন, কারণ আমরা প্রি রেকর্ডেড কেন করতেছি, আমরা আপনাকে বেশি বেশি ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে দেখবো আমরা যে টপিকটা, সেটা হচ্ছে সমস্যা বনাম লক্ষণ। বেশিরভাগ মানুষ এখানে ভুল করে। তো সমস্যা কি এবং লক্ষণ কি সেটা নিয়ে আলোচনা করব। আপনি কি জানেন অনেক উদ্যোক্তা তাদের পুরো উদ্যোগ চালায় একটা ভুল বোঝার উপর, সেটা কি? কারণ তারা লক্ষণ এবং সমস্যাকে ভেবে বসে, তারা লক্ষণকে সমস্যা ভেবে বসে। ব্যাপারটা কি, যে বেশিরভাগ উদ্যোক্তা কি করে, একটা ভুল করে যে এইটাকে মনে করতেছে সমস্যা, কিন্তু আসলে এটা সমস্যা না। উদাহরণ দিচ্ছি, দেখেন তারা মনে করে যে আপনার দোকানে কাস্টমার কম আসছে, এইটাকে তারা প্রবলেম মনে করে, কিন্তু কাস্টমার কম আসার পিছনে অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো, এইটা কিন্তু আপনার কি সমস্যা, আপনি কি মনে করেন এটা সমস্যা? না, এটা সমস্যা না। যেমন আপনার শরীরে জ্বর এসেছে, এটা কি সমস্যা? এটা সমস্যা না। জ্বর আসার কারণ হচ্ছে আপনার ঠিক মতো হয়তো ঘুম হচ্ছে না, জ্বর আসার কারণ হচ্ছে আপনি মানসিক অশান্তির মধ্যে রয়েছেন, জ্বর আসার কারণ হচ্ছে আপনার ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না খাবার, মানে হজম হচ্ছে না ঠিকমতো, কোনো না কোনো একটা প্রবলেম আছে। তার মানে হচ্ছে প্রবলেম কিন্তু জ্বর আসা না, জ্বর আসা হচ্ছে লক্ষণ। সমস্যা কিন্তু আমি যে কয়টা কাহিনী বললাম একটু আগে সেটা। তো আপনার দোকানে কাস্টমার আসছে না, এইটা কিন্তু লক্ষণ, সমস্যা কিন্তু এইটা না। তো এই যে ব্যাপারটা, যে আমরা কি করব, আমরা লক্ষণ কি এবং সমস্যাটা কি, এইটাই কিন্তু অনেক উদ্যোক্তা বোঝে না। আপনিও বুঝেন কিনা জানি না আমি, তো কমেন্ট করবেন যদি বুঝে থাকেন যে না আমি স্যার বুঝি, সেই অনুযায়ী কাজ করি। যেমন অনেকেই সেলস করতে পারতেছে না ভালোভাবে, তার প্রোডাক্ট বেশি বেশি করে সেল হয় না। কেন সেল হয় না? সে লক্ষণের পিছনে দৌড়ায়, প্রবলেমের পিছনে দৌড়ায় না। বস অনেকেই ভুল করে, আমার কাছে প্রচুর প্রশ্ন আসে, আমি প্রশ্ন আসে দেখেই তো টপিকগুলো এখানে কভার করছি, প্রশ্ন আসে দেখেই তো আমি ফাউন্ডেশন ঠিক করার জন্য আপনাদেরকে হেল্প করছি। তাই আপনারা করবেন কি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লক্ষণের পিছনে দৌড়াবেন না, লক্ষণ কোনো গুরুত্বপূর্ণ না, সমস্যা খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজবো আমি একটু পরে আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন, প্রতিষ্ঠানে ম্যান পাওয়ার টিকছে না, অর্থাৎ অনেকেরই সমস্যা যে ভালো লোক আমার এখানে আসে কিন্তু টিকতেছে না, ভালো সেলসের লোক আসে কিন্তু টিকতেছে না, ভালো মার্কেটিংয়ের লোক আসে কিন্তু টিকতেছে না। কেন টিকতেছে না? এইটা হচ্ছে তার পিছনের কারণ, এটা হচ্ছে লক্ষণ, এটা কিন্তু সমস্যা না। এরপরে হচ্ছে আমি ব্যবসায় ফান্ডিং পাচ্ছি না। অনেকেই বিজনেস শুরু করার আইডিয়া নিয়ে বসে থাকে, বা বিজনেসের জন্য প্রচুর টাকার দরকার হয়, তার 5 লাখ 10 লাখ 20 লাখ, তো সে টাকা পাচ্ছে না। এইটা কিন্তু প্রবলেম না বস, প্রবলেম হচ্ছে কেন আপনি টাকা পাচ্ছেন না। তো এইটা হচ্ছে লক্ষণ। আমরা লক্ষণ দেখে কোনো সিদ্ধান্ত নিব না, আমরা সমস্যা বের করব। তো লক্ষণ এক জিনিস, সমস্যা আরেক জিনিস। আমি মনে হয় বুঝাতে পেরেছি আপনাদেরকে। বেশিরভাগ উদ্যোক্তা, উপরের লাইনটা দেখেন, উপরের লাইনটাতে কি বলেছি দেখেন, বেশিরভাগ উদ্যোক্তা কি করে, তারা লক্ষণকে সমস্যা ভেবে বসে। বেশিরভাগ উদ্যোগ তাদের পুরা বিজনেসের মধ্যে এই ভুলটাই করে বসে আছে, যার কারণে তারা যেখানেই আছে সেখানে থেকে তাই বড় হতে পারে না। দেখেন আমি আপনার ফাউন্ডেশন ঠিক করব, এইটা আমার নিয়াত, এইটা আমার ডিটারমিনেশন, এইটা আমার লক্ষ্য, এইটা আমার উদ্দেশ্য। আপনার ফাউন্ডেশন ঠিক করা মানে হচ্ছে আপনার উদ্যোগকে সফল করা, আপনার ভবিষ্যৎকে সাকসেস করা। তো দেখেন
আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, আরও বিস্তারিত পরামর্শ চান, ব্যক্তিগত পরামর্শ চান বা আমাদের সাথে যুক্ত হতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার ওপেন রয়েছে, যে কারো পরামর্শের জন্য রয়েছে। তার জাস্ট একবার মেসেজ করুন, যে হাই হ্যালো দিয়ে মেসেজ করে বলুন যে আমি পরামর্শ পেতে চাই, আমি আপনার সাজেশন পেতে চাই, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের সমস্ত ভিডিওগুলো পেতে চাই। এই নাম্বার আপনাকে হেল্প করবে। এই নাম্বারে জাস্ট একবার মেসেজ করে দেখুন, আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এইবার আসেন, এই যে আপনি যে লক্ষণ, আমি সমস্যা খুঁজে পাবো কিভাবে? সমস্যা খুঁজে পেতে গেলে আপনাকে হোয়াই বের করতে হবে। নিজেকে 5 বার প্রশ্ন করুন, 5 বার, অন্তত 5 বার প্রশ্ন করুন যে কোনো একটা গুরুত্বপূর্ণ সমস্যার জন্য। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনার দোকানে কাস্টমার কম আসছে, এটা আমার একটা কি লক্ষণ, এটা সমস্যা না। এখন কাস্টমার কেন কম আসছে, এইটার পিছনের প্রশ্নে যান, যে কেন কম আসছে, নিজেকে পিছনের দিকে একটু নিয়ে যান। ঠিক আছে, এইরকম 5টা প্রশ্ন করুন, তাহলে আপনার সমস্যাটা বের হয়ে আসবে। আমরা দেখে নেই, কয়েকটা কারণ দেখি। দোকানে কি কম আসছে? কাস্টমার কম আসছে। দোকানে কাস্টমার কম আসতেই পারে। এখন দোকানে কাস্টমার কম আসছে, আপনার মার্কেটিং ঠিকমতো হচ্ছে না, এইটা একটা কারণ হতে পারে। ঠিক আছে, এটা একটা সমস্যা হতে পারে। 2 নম্বর সমস্যা হতে পারে, ঠিক আছে মার্কেটিং ঠিকমতো তো করতেছি, কিন্তু মার্কেটিংয়ের মেসেজটায় সমস্যা রয়েছে। মার্কেটিংয়ের মেসেজ দিচ্ছে একরকম, কাস্টমার হয়তো বা বুঝতেছে না সেই জিনিসটা। তো এইরকম আপনাকে একটার পর একটা প্রশ্ন নিজেকে করতে হবে, এবং আস্তে 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 কি আপনি রুট কজ বের করে ফেলতে পারবেন, যে হ্যাঁ এইটি হচ্ছে মেইন সমস্যা। অর্থাৎ আপনাকে প্রশ্নের উপর প্রশ্ন করতে হবে, প্রশ্নের উপর প্রশ্ন করতে হবে, প্রশ্নের উপর প্রশ্ন করতে হবে, আপনি শেষে গিয়ে সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। এই যে দেখেন, আমি আপনাকে যে একটা চমৎকার বিষয় শেখালাম, যে একটা লক্ষণ এবং একটা সমস্যার মধ্যে পার্থক্য, লক্ষণ এবং সমস্যার যে কাহিনীটা, যে যে ঝামেলাটার মধ্যে উদ্যোক্তারা পড়ে, এই যে ব্যাপারটা দেখালাম, এই ব্যাপারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি বিজনেসে আজকে যেখানেই প্রবলেমে আছেন বা ভবিষ্যতে পড়বেন, তার প্রধান কারণ হচ্ছে, আমি আপনাকে এখনই বলে দিতে পারবো, সেটা হচ্ছে, দেখেন কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনি যদি প্রবলেম ঠিকমতো শনাক্ত না করে প্রোডাক্ট তৈরি করেন, পাক্কা আপনি বিজনেসে সমস্যায় পড়বেন, এটা আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বিজনেস সবসময় সিকোয়েন্স অনুযায়ী চলে। বিজনেস সবসময় 7P সিকোয়েন্সে চলে, 7P সিকোয়েন্স। সবার প্রথম পি এর মধ্যে হচ্ছে প্রবলেম, PROBLEM। তারপরে আপনাকে প্রসপেক্ট ঠিক করতে হবে, PROSPECT। তারপরে পিপল, PEOPLE। তারপরে আসবে হচ্ছে আপনার প্রোডাক্ট, PRODUCT। তারপরে আসবে হচ্ছে প্রাইস, PRICE। এইভাবে এইটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার, তারপর হচ্ছে 5 নাম্বার। এই যে দেখেন, প্রাইস এবং প্রোডাক্ট 4 নাম্বার 5 নাম্বার অবস্থান করতেছে। আপনাকে প্রবলেম সবার আগে ঠিকমতো আইডেন্টিফাই করতে হবে, সেই প্রবলেম অনুযায়ী প্রবলেম ঠিক করবেন, তারপরে এই প্রবলেমের জন্য টাকা দিতে চাচ্ছে কে কে, তাদেরকে ঠিক করবেন, অর্থাৎ আপনার টার্গেট কাস্টমার কে হবে। আমরা এগুলো ডিটেলস শেখাই। ডিটেলস যদি আপনি শিখতে চান, আপনার জন্য এই নাম্বার, এর কোনো বিকল্প নেই। আপনি যদি বিস্তারিত সিকোয়েন্স বাই সিকোয়েন্স দেখেন, আপনার কাছে সবকিছু এলোমেলো লাগতেছে, আপনার কাছে মনে হতে পারে যে স্যার আমার কাছে সবকিছু এলোমেলো লাগতেছে, আপনার কাছে শিখতেছি, আপনার ক্লাসগুলো দেখতেছি, তারপরে এলোমেলো লাগতেছে। এই এলোমেলো সমস্যা সমাধান করার জন্য আপনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, আমাদের টিম আপনাকে গাইডলাইন করবে। আমরা একদম সিকোয়েন্স বাই সিকোয়েন্স প্রবলেম আগে সমাধান করব, তারপরে কাস্টমার আইডেন্টিফাই করব, তারপরে কিভাবে ভালো ম্যান পাওয়ার নিয়ে আসে ভালো প্রোডাক্ট তৈরি করবো, সেইটার গাইডলাইন দেবো। একদম সিকোয়েন্স বাই সিকোয়েন্স আপনার বিজনেসের ফাউন্ডেশনটাকে ঠিক করা দেওয়ার আমরা প্রয়াস করছি, এবং অনেকেই করছে, অনেকেই সফল হচ্ছে। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি রিভিউ দেখতে পারেন, আপনি চাইলে আমরা আপনাকে রিভিউ দেখাইতে পারি, আপনি আমাদের টিমে যোগাযোগ করবেন, তারা আপনাকে সাহায্য করবে। তো আমরা সমস্যা এবং লক্ষণের ব্যাপারগুলো বুঝেছি। তো 7P নিয়ে আমি আরও ডিটেলস পরবর্তীতে আপনাদের সাথে ডিসকাস করবো, আজকে থাকলো, পরবর্তীতে আপনার মেসেজ করবেন। এইটা হচ্ছে বিজনেসের মূল, এইটা বুঝতে পারলে বিজনেসের আর কোনো প্রবলেম হবে না। এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, আরও সামনে কন্টেন্ট আসবে। তো আমি পরের টপিকটা দেখি। পরের টপিকটা আমরা বিজনেস মডেল দেখব, কয়েকটা জনপ্রিয় বিজনেস মডেল নিয়ে কথা বলবো। দেখেন, বিজনেস মডেল 2 প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। আপনারা কি বুঝলেন? একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে 2 নম্বর ইনডাইরেক্ট। এখন আপনি কোনটা করবেন, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, এটা একটু বোঝা গুরুত্বপূর্ণ। ডাইরেক্ট মানে হচ্ছে আপনি সরাসরি, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট, ঠিক আছে, আপনি সরাসরি কাস্টমারের কাছে দিচ্ছেন, এমইআর কাস্টমার, আপনি সরাসরি কাস্টমারের কাছে দিচ্ছেন। কিসের মাধ্যমে? এখানে একটা মাধ্যম থাকবে, এই মাধ্যমটার নাম হচ্ছে ওয়েবসাইট, WBSITE। এই মাধ্যমে থাকতে পারে কল সেন্টার, CALLCENTER। এই মাধ্যমটা, এই দুইটা মাধ্যমের কারণে, অর্থাৎ আপনি এখানে, ঠিক আছে, ইউ মানে হচ্ছে আপনি এখানে আপনার গোডাউন বা আপনি যেখান থেকে দেন, আপনি এখান থেকে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করলেন, তারপরে কে পেলো? কাস্টমার পেলো। এটা হচ্ছে ডাইরেক্ট চ্যানেল, এটাকে কি বলা হয়? ডাইরেক্ট বিজনেস মডেল। এটার নাম কি? বর্তমান এই বিজনেস মডেলটা খুবই জনপ্রিয়, যারা একদম নতুন, যারা শুরু করতে চাচ্ছে, তারা এইভাবে করতেছে, এবং বড় বড় কোম্পানি কিন্তু এখন এই মডেলে আসছে। এটার নাম হচ্ছে D2C। কি? D2C, অর্থাৎ ডাইরেক্ট টু কনজিউমারের কাছে আপনি প্রোডাক্ট দিচ্ছেন, আপনি সরাসরি কাস্টমারের কাছে
প্রোডাক্ট বিক্রি করতেছেন ফেসবুকের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো চ্যানেলের মাধ্যমে করতেছেন। আরেকটা কি দেখেন, ধরেন আপনি অনলাইন করতেছেন না, আপনি কি করতেছেন অফলাইনেও কিন্তু এই কাজটা করতে পারেন। কিভাবে করতে পারেন? আপনি, আপনার কাছে অসংখ্য প্রোডাক্টস রয়েছে, আপনি নিজে গিয়ে সরাসরি কাস্টমার কাছে কথা বলেন এবং তার কাছে দিয়ে দিলেন। হয় না এরকম হয়? ধরেন গ্রামের মধ্যে কি করে, মহিলারা শাড়ি কালেকশন করে করে সরাসরি কাস্টমারের কাছে যাচ্ছে, তাদের কাছে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। এরকম আমরা অনেকেই দেখি। আপনার বাসার আশেপাশে দেখেন মুদির দোকান, সে ডাইরেক্ট আপনার কাছে প্রোডাক্ট দিচ্ছে। এটাকে বলা হয় D2C, অর্থাৎ ডাইরেক্ট টু কনজিউমার। তো এই হচ্ছে ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ মডেল। বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো যেমন ইউনিলিভার, নেসলে, তারপরে হচ্ছে বড় বড় যে সমস্ত কোম্পানি, স্কয়ার, বড় বড় ইলেকট্রনিক RFL এর কোম্পানি, এরা কি করতেছে এখন ডাইরেক্ট টু কনজিউমার মডেলই আসতেছে। এদের ইনডাইরেক্টও রয়েছে, এর ডাইরেক্ট চ্যানেলও রয়েছে। তো আপনাকে বুঝতে হবে যে ডাইরেক্ট চ্যানেল আপনি যাবেন নাকি ইনডাইরেক্ট চ্যানেল যাবেন, কোনটাতে যাবেন, এই জিনিসটা বোঝানোর জন্য বেসিক্যালি বিজনেস মডেল গুরুত্বপূর্ণ। এরকম কয়েকটা মডেল আছে, আমি আপনাদেরকে দেখাই। একটা তো বলেই দিলাম কি, D2C, একটু একটু আগে দেখলেন। আরেকটা হচ্ছে আপনার কি B2C, এটা একটা মডেল। B2C কি, যে আপনি একটা বিজনেস, আপনি সরাসরি আরেকটা বিজনেসকে বললেন যে তুমি আমার কনজিউমারের কাছে প্রোডাক্ট দিয়ে দাও। তাহলে বিজনেস একটা, যেমন এটা বাংলাদেশে বিকাশ করতেছে। বিকাশ কি করে? BKASH, বিকাশ কি করতেছে? সে এজেন্ট, AGENT, এজেন্ট অথবা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিয়োগ করতেছে। এই ডিস্ট্রিবিউটর কি, আমাদের কনজিউমারকে CONSUMER, মানে আমরা সাধারণ কাস্টমার, এদের কাছ থেকে গিয়ে টাকা ভাঙাচ্ছি, এজেন্টের কাছ থেকে গিয়ে টাকা ভাঙাচ্ছি। তাহলে বিকাশ কি মডেলে গেল? এই মডেলে গেল যে B2C, মানে সরি আমি ক্লিয়ার করে দিচ্ছি, B2C মডেলে কিন্তু বিকাশ বিজনেস করতেছে, ঠিক আছে? তো এইরকম, এটাকে বলা হয় হচ্ছে আপনার ইনডাইরেক্ট মডেল। এটা হচ্ছে ইনডাইরেক্ট, সে নিজে করতেছে না, কিন্তু সে ডাইরেক্ট অন্য একটা চ্যানেলের মাধ্যমে করতেছে। তো দেখেন এগুলো কেন বলতেছি, আপনি শুরুতেই যদি এই বিষয়গুলো না বোঝেন, তাহলে আপনি কোন মডেলে আগাবেন? যে কোনো একটা মডেল তো আপনাকে চুজ করতে হবে। আপনি করতেছেন কিন্তু আপনি জানেন না এটা কোন মডেলে পড়তেছে। আপনি যে মডেলে হয়তো বা করতেছেন সেটা হতে পারে D2C মডেল, অর্থাৎ ডাইরেক্ট টু কনজিউমার মডেলে করতেছেন। এরপর আমরা আরেকটা বিষয় আলোচনা করবো। দেখেন বিকাশ কি D2C তে নাই? হ্যাঁ, বিকাশও D2C তে আছে। কিভাবে? এই যে আপনি সেন্ড মানি করতেছেন না, একটা নাম্বার থেকে একটা নাম্বার, সেন্ড মানি, SEND, সেন্ড মানি, MEY মানি, এই যে এইটা যে করতেছেন, এটা কিন্তু D2C। মানে কি, এটা কোনো দোকানের সাহায্য নিলেন না, আপনি আপনার বন্ধুকে 1,000 টাকা পাঠালেন, 10,000 টাকা পাঠালেন, এটা কি হলো? আপনি পাঠালেন, আপনার বন্ধু পেলো। তার মানে আপনি এবং আপনার বন্ধু এই দুইজনের মধ্যেই লেনদেনটা হইলো। তাহলে এটা কি মাঝখানে কোনো মাধ্যম থাকলো? বিকাশের এটাকে বলা হয় ডাইরেক্ট টু কনজিউমার, অর্থাৎ এক কনজিউমার আরেকজনেরকে পাঠাচ্ছে, কিন্তু এইটা যে পাঠাচ্ছে এখান থেকে কিন্তু বিকাশের ইনকাম হচ্ছে। কই, এই যে 5 টাকা চার্জ করতেছে আপনার কাছ থেকে, 10 টাকা চার্জ করতেছে, এটি হচ্ছে বিকাশের লাভ, ঠিক আছে? তো বিকাশ কিন্তু দুই মডেলই রয়েছে, ঠিক আছে? তো আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? দেখেন দুইটা চ্যানেল রয়েছে, এরপরে এর উপরে আর কোনো মডেল নেই, এর উপরে আর কোনো চ্যানেল নেই। একটা হচ্ছে ডাইরেক্ট চ্যানেল, একটা হচ্ছে ইনডাইরেক্ট চ্যানেল। যেমন আমরা কি করি, আমরা স্কিলস রাইডার, আপনারা আমাদের ওয়েবসাইটে আসেন, আমাদের ওয়েবসাইট থেকে লগ ইন করে রেজিস্ট্রেশন করে আমাদের কোর্স কিনতেছেন। এটা আমরা ডাইরেক্ট আপনাদের কাছ থেকে আমাদের কোর্স বা আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস আপনাদেরকে সেল করতেছি। বা আমরা কি করতেছি, আমরা কিন্তু কোনো থার্ড পার্টির কাছে যাইনি যে তোমরা আমাদের কনসাল্টিং বা তোমরা আমাদের প্রোডাক্ট বা তোমাদের সার্ভিসগুলো সেল করে দাও। তো এইরকম, এটা হচ্ছে ডাইরেক্ট আইটেম, একটা আছে ইনডাইরেক্ট আইটেম। আরও আলোচনা করতেছি। দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ মডেল রয়েছে, আরেকটা আছে B2B2C। কি? B2B2C, এইটা গুরুত্বপূর্ণ একটা মডেল, এটা বুঝতে হবে আপনাকে। দেখেন B2B2C মানে কি, ধরেন আপনি কিচেন আইটেম তৈরি করেন। কি? কিচেন, KITCHEN, কিচেন। ধরেন আপনি চুলা বানান, চুলা, ঠিক আছে? চুলা তৈরি করেন, মডুলার চুলা। আরও সুন্দর করে লিখে দেয়, মডিউলার, MODULER, হয় এক ধরনের বিশেষ চুলা, মডুলার কিচেন তৈরি করেন। এখন আপনি সরাসরি বিক্রি করবেন না, আপনি এই মডেলে বিক্রি করবেন। আপনি একটা বিজনেস, এটা আপনি কি করলেন, আপনি রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলেন, রিয়েল এস্টেট, REALEST, বুঝে নেন, ঠিক আছে? রিয়েল এস্টেট। আপনি কি করলেন, আপনি কিচেন তৈরি করেন বা কিচেন বিক্রি করেন, আপনি রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলেন। এনার ধরেন 10টা প্রজেক্ট চলতেছে, 10টা প্রজেক্টে এনার ধরেন প্রায় 200টা বাড়ি রয়েছে বা 200টা ফ্ল্যাট রয়েছে। আপনি কি করলেন, এনার কাছে গেলেন, এই রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলেন, গিয়ে বললেন যে ভাই বা বস, আমার মডুলার কিচেন রয়েছে, তুমি কি তোমার রিয়েল এস্টেট প্রজেক্টগুলোর মধ্যে বা তোমার কাস্টমারগুলোকে আমার কথা বলতে পারবা? তাহলে কি হলো, আপনি সরাসরি এনার কাছ থেকে এইখানে গিয়ে এনার কনজিউমার, CONSUMER, এই এই কনজিউমার কাছে আপনি গিয়ে প্রোডাক্টটা সেল করে দিলেন। রিয়েল এস্টেটের কনজিউমার কিন্তু আপনার না। আপনি কি করলেন, আপনি রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলেন, অর্থাৎ আপনি একটা বিজনেস, রিয়েল এস্টেট আরেকটা বিজনেস। ওই বিজনেসকে গিয়ে কনভিন্স করলেন, ওই বিজনেসকে গিয়ে বোঝালেন যে তুমি বস,
এই কনজিউমারের কাছ থেকে এই কনজিউমারের কাছে প্রোডাক্টগুলো সেল করে দাও বা এই কনজিউমারের কাছে প্রোডাক্টগুলো দিয়ে দাও। তো এইটা হচ্ছে বলা হয় B2B2C মডেল। এটাও সব থেকে জনপ্রিয় একটা গুরুত্বপূর্ণ মডেল। দেখেন আপনাকে যে সবসময় B2C অথবা D2C অথবা B2B2C এই মডেলে যে যেতে হবে তা না, B2B2C একটা গুরুত্বপূর্ণ মডেল, এটাও আপনাকে বোঝা উচিত। তো বিজনেস মডেল আপনি মোটামুটি বুঝতে পারলেন। আরও মডেল রয়েছে। আপনি কি করবেন, আপনি কারো কাছে প্রোডাক্ট বিক্রি করবেন না, সরাসরি গভর্নমেন্টের কাছে বের করবেন, অর্থাৎ D2G। অর্থাৎ আপনি একজন মানে সরি এটা ভুল বললাম, এটা হবে কি আপনার B2G, অর্থাৎ সরি আবার লিখতে ভুল করছি, জি। অর্থাৎ আপনি একটা বিজনেস, আপনি সরাসরি সরকারের কাছে প্রোডাক্ট বিক্রি করতেছেন, এটা হচ্ছে B2G। অর্থাৎ আপনি কাস্টমারের কাছেও দিবেন না, আপনি অন্য কোনো বিজনেসম্যানদের কাছেও দিবেন না, আপনি সরাসরি গভর্নমেন্টের কাছে দিবেন। হয় এরকম আইটি প্রজেক্ট হয় বা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হয়, বা আপনি ছোট ছোট যে কোনো ধরেন আপনি ডিম সেল করেন, কথার কথা উদাহরণ দিলাম, আপনি কি করলেন, আপনি সরকারি যত এজেন্সি রয়েছে সবখানে ডিম সাপ্লাই করবেন। যে বস আমি ধরেন আপনি কথার কথা মুরগি বিক্রি করেন, ঠিক আছে, বা আপনি মাছ বিক্রি করেন, আপনি কি করলেন, সরকারি এজেন্সিগুলোর কাছে যাবেন যে ভাই তোমরা আমার কাস্টমার। আপনি ধরেন পেপার স্টেশনারি আইটেম বিক্রি করেন, আপনি সরাসরি সরকারি মানে সরকারি প্রজেক্টগুলোতে সমানে আপনি সেখানে সেল করতেছেন। তো এই হচ্ছে মডেল, মডেলগুলো বোঝাও গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখলাম, আমরা বুঝলাম যে দুইটা মডেল হয়, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। এরপর আমরা দেখবো কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, সেটা কি, এই দেখেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজনেসের তিনটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, অর্থাৎ এই তিনটা খুঁটির উপর বিজনেস দাঁড়াচ্ছে। এক নম্বর হচ্ছে ক্যাশ, দুই নম্বর হচ্ছে গ্রোথ, তিন নম্বর হচ্ছে প্রফিট। জিনিসটা একটু বুঝাই দিই আপনাকে। গ্রোথ মানে মনে রাখবেন যে কাস্টমার, কি CUSTOMER, অর্থাৎ আপনার কি ব্যবসায় প্রতি মাসে ক্যাশ বাড়ছে বা বাড়তে পারে। ধরেন উদাহরণ দিই, জানুয়ারি মাস কি JN, তারপরে ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে মার্চ, ঠিক আছে। জানুয়ারিতে আপনার বিজনেসে কথার কথা সব কিছু সেল করলেন, সেল করার পর বিজনেসে দেখলেন 100 টাকা ক্যাশ আসে। ফেব্রুয়ারি মাসে কি 101 টাকার ক্যাশ আসলো, অর্থাৎ ক্যাশ কি বাড়তেছে। দুই নম্বর, মার্চে গিয়ে দেখলেন আপনি 105 টাকার ক্যাশ হইলো, অর্থাৎ বিজনেসে ক্যাশ রেগুলার বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে, এইটা হচ্ছে গুড সাইন। এরপরে সেম এইভাবে গ্রোথ, জানুয়ারি মাসে কি আপনার গ্রোথ, অর্থাৎ জানুয়ারি মাসে ধরেন কাস্টমার পেলেন আপনি 100টা, ফেব্রুয়ারি মাসে কি আপনার 105টা হচ্ছে, মার্চে কি আপনার 110টা হচ্ছে। এই যে এটাকে বলা হয় ক্যাশ বাড়তে হইতে পারে, গ্রোথ বাড়তে হইতে পারে, এবং সর্বশেষ হচ্ছে প্রফিট। সেম এইভাবে জানুয়ারিতে আপনি প্রফিট করলেন 100 টাকা, মার্চে কি 105 টাকা হইলো, তারপরে হচ্ছে সরি ফেব্রুয়ারি থেকে 105 টাকা হইলো, মার্চে কি আপনার 110 টাকা হইলো। এই হচ্ছে আপনার তিনটা জিনিসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার বিজনেস সেফ। এই তিনটা জিনিস যদি আপনার কন্ট্রোল না থাকে আপনি কখনো বিজনেস করে শান্তি পাবেন না, তার মানে আপনার সমস্যা রয়েছে। এখন এই তিনটা হচ্ছে আপনার কি লক্ষণ, এই তিনটা কি লক্ষণ। এখন এই তিনটাকে সমাধান করার জন্য দেখেন তিনটার মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসার মধ্যে তিনটাতে মানে তিনটাতে কন্ট্রোল থাকে না বেশিরভাগ উদ্যোক্তার। যারা থাকে তারা সফল, তারা সাকসেসফুল বিজনেস। যদি আপনার মনে করেন যে একটাতেও অবস্থা ঠিক নাই, আপনার প্রফিট মোটামুটি আসতেছে কিন্তু আপনার কাস্টমার বাড়তেছে না, আপনার গ্রোথ মানে আপনার ক্যাশও বাড়তেছে না, তার মানে আপনাকে কনসাল্ট করতে হবে আমাদের সাথে, আমাদের সাথে পরামর্শ নিতে হবে। কি পরামর্শ, আমরা আপনাকে সেই পরামর্শ দেবো ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। আপনি জাস্ট মেসেজ করবেন যে বস এই তিনটার মধ্যে আমার দুইটাতেই প্রবলেম, বা তিনটার মধ্যে দুইটা ভালো চলতেছে, একটাতে আমি ঠিক মতো কাজ করতে পারতেছি না। ব্যাপার কি, ব্যাপার আপনাকে বুঝতে হবে আপনার বিজনেসে রেগুলার ক্যাশ বাড়তে হবে, গ্রোথ বাড়তে হবে, মানে কাস্টমার বাড়তেই থাকতে হইতে হবে, এবং প্রফিট বাড়তেই থাকতে হইতে হবে। আমি বিকাশের উদাহরণ দিচ্ছি, বিকাশের তিনটা চমৎকারভাবে কাজ করতেছে। বিকাশের প্রতি মাসে প্রতি বছর ক্যাশ বিজনেসে আসতেই আছে আসতেই আছে আসতেই আছে, বিকাশের কাস্টমারের সংখ্যাও বাড়তে আছে, বিকাশের প্রফিটও আস্তে আস্তে বাড়তে আছে। এইরকম দেখেন অ্যামাজন কোম্পানি, এইরকম দেখেন ফেসবুক কোম্পানি, এইরকম দেখেন স্কোয়ার কোম্পানি, যত সফল কোম্পানি দেখেন আপনি বাংলাদেশে বা ওয়ার্ল্ডের যে কোনোখানে দেখেন না কেন, একটা ছোট মুদির দোকানও এই জিনিসটা ঠিক করা যায় যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন যে আপনার বিজনেসের ক্যাশ কীভাবে বাড়াইতে হবে, আপনার বিজনেসের কাস্টমার কীভাবে বাড়াইতে হবে, আপনার বিজনেসের প্রফিট কীভাবে বাড়াইতে হবে, এইটা আপনাকে বুঝতে হবে। এই তিনটা হলো স্তম্ভ, তিনটা কন্ট্রোল আপনি করতে পারবেন না, একটু এক্সিলেন্স লাগবে, একটু দক্ষতা লাগবে। সেই দক্ষতা আপনি কিভাবে পাবেন, এটাকেই বলা হয় বিজনেস স্কিল। দেখেন এই তিনটা আহামরি কোনো মানে সহজ কিন্তু কোনো বিষয় নয়, এই তিনটার জন্য আপনাকে বিজনেস স্কিল শিখতেই হবে। আর বিজনেস স্কিলের জন্য সব থেকে সেরা প্রতিষ্ঠান আমাদের স্কিলস রাইডার। এই স্কিলস রাইডারের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এখানে যোগাযোগ করবেন, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব কিভাবে আপনি এই স্কিলগুলোকে বৃদ্ধি করবেন। বিজনেসে তিনটা ফাউন্ডেশনের উপর বিজনেস পুরোপুরি টিকে থাকে। আবারও বলতেছি, এটা আপনাকে বুঝতে হবে, না বুঝতে পারলে আপনার ফাউন্ডেশন, আপনার উদ্যোগের ফাউন্ডেশন ঠিক থাকবে না। আপনি এক সময় গিয়ে 100%
পাক্কা সমস্যার মধ্যে পড়বেন যদি আপনি এই তিনটা ঠিকমতো বুঝতে না পারেন। তো আমি আপনাকে চমৎকারভাবে বুঝিয়ে দিলাম যে ক্যাশ, গ্রোথ, প্রফিট আপনার কন্ট্রোলে থাকতে হবে। যদি কন্ট্রোলে না থাকে, আজকেই দেখুন, আজকেই আপনি আপনার বিজনেসের হিসাব খুলে বের করে বসেন যে আপনার কি বিগত 6 মাসে কাস্টমার বেড়েছে? এটা প্রশ্ন করেন নিজেকে। আপনার কি প্রফিট আপনি কাঙ্ক্ষিত তৈরি করতে পারতেছেন? আপনার কি কি ক্যাশ, বিজনেসের ক্যাশ কি বাড়তে আছে নাকি ওই অবস্থায় রয়েছেন? দেখেন, যদি ওই অবস্থায় আটকায় থাকেন, সামনে পাক্কা প্রবলেমে পড়বেন, এটা 100% গ্যারান্টি। তাই বিজনেসের এই 3টে স্তম্ভ আপনাকে বুঝতে হবে। এগুলো হচ্ছে উদ্যোক্তা ফাউন্ডেশনের সেই সুপার সিক্রেটগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এরপরের টপিকে চলে যাব। এরপর আমরা কি দেখব? এরপর আমরা আলোচনা করব চমৎকার একটা বিষয়। দেখেন, শেয়ার করবেন, প্লিজ শেয়ার করবেন। আমরা করব বিজনেসের শর্ট। আমরা করব কি? বিজনেস সোয়াট। সোয়াট মানে কি? এই দেখেন, ইংরেজি 4টি শব্দ দিয়ে এই বিশ্লেষণ তৈরি। সেই 4টি শব্দ কি? এসতে স্ট্রেংথ, ডাব্লিউতে উইকনেস, ওতে হচ্ছে অপরচুনিটিস এবং টিতে হচ্ছে থ্রেট। আমি একটু সুন্দরভাবে বুঝাই দিই। দেখেন, সোয়াট বিশ্লেষণ হলো এমন একটি কৌশল বা পরিকল্পনার উপায় যা আপনাকে আপনার ব্যবসার শক্তি, এই যে এসতে শক্তি, ডাব্লিউতে উইকনেস মানে দুর্বলতা, তারপর হচ্ছে সুযোগ মানে হচ্ছে এই যে অপরচুনিটি, এবং হুমকি মানে হচ্ছে এই যে হচ্ছে থ্রেড। তো বিজনেসে এই যে ব্যাপারটা, আপনার সুযোগ, আপনার দুর্বলতা, মানে আপনার শক্তি, আপনার দুর্বলতা, আপনার সুযোগ, আপনার শক্তি, আপনার দুর্বলতা, আপনার সুযোগ এবং আপনার হুমকি, এই যে ব্যাপারটা, এই 4টার কম্বিনেশনকে বলা হয় SWOT বিশ্লেষণ। এইটা থাকতেই হবে বিজনেসে, না থাকলে আপনি চমৎকার ভুলের মধ্যে রয়েছেন। আমি অসংখ্য ক্লাসে SWOT আলোচনা করেছি। পার্সোনাল ডেভেলপমেন্টের SWOT হয়, বিজনেস ডেভেলপমেন্টের SWOT হয়, সব কিছুতে আপনি SWOT বিশ্লেষণ করতে পারবেন। আমি তো SWOT বিশ্লেষণ ছাড়া এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারি না। যে কোনো প্রজেক্ট লঞ্চ করার ক্ষেত্রে এখনও SWOT বিশ্লেষণ করি। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এখন আমি SWOT বিশ্লেষণ করি। ধরেন আমার কোম্পানির প্রোডাক্টের দাম বা প্রাইসিং চেঞ্জ করব, সেক্ষেত্রেও আমি SWOT বিশ্লেষণ করি। তো SWOT বিশ্লেষণকে আমি কিন্তু নাম্বার 1 প্রায়োরিটি দেই। SWOT বিশ্লেষণ যদি আমি ঠিকমতো করতে না পারি, তার মানে আবার আমি যদি আমি না পারি, তাহলে সেই প্রজেক্টটা আমি করিই না। তাই আপনাদেরকেও বলতেছি, পৃথিবীর যে কোনো বড় বড় যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এই বিশ্লেষণ করা হয়। যে কোনো সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করা হয়। বিজনেসের ক্ষেত্রে তো পাক্কা লাগবে আপনার এই সিদ্ধান্ত। আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। দেখেন, সেটা হচ্ছে কি? এই যে দেখেন, এস এবং ডাব্লু এই দুইটা উপরে, আর ও এবং টি এই দুটা নিচে। কেন? কারণ হচ্ছে এস এবং ডাব্লু অর্থাৎ আপনার শক্তি, আপনার দুর্বলতা, এগুলো হচ্ছে ভিতরের আপনার কন্ট্রোলে থাকে। অর্থাৎ এক কথা সিম্পল বুঝে দেন, এই দুইটা উপরের দুইটা আপনার কন্ট্রোলে থাকবে। অর্থাৎ আপনার শক্তি, আপনার দুর্বলতা, এটা একমাত্র আপনার কারণেই হবে। আর ও মানে অপরচুনিটি, মানে মার্কেটের সুযোগ, এবং থ্রেট মার্কেটের থেকে যে হুমকি, এই দুটাতে আপনার নিয়ন্ত্রণ থাকবে না। অর্থাৎ নিচের দুটোতে আপনার নিয়ন্ত্রণ থাকবে না। এখানে কি করতে হবে আপনাকে? এখানে কি করতে হবে আমি পরবর্তী আলোচনা করছি। তো আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে SWOT যে চমৎকার একটা ম্যাজিক্যাল টুলস, এই টুলসের মাধ্যমে যে আপনি আপনার উদ্যোগের যে ফাউন্ডেশন যে শক্তিশালী করবেন। আমি আপনাদেরকে বিজনেসে কত ধরনের স্ট্রেংথ হইতে পারে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, খুব মানে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। দেখেন, একটু দেখেন, কয়েকটা ছবি দিচ্ছি। দেখেন, স্ট্রেংথ, বিজনেসের স্ট্রেংথ কি? দেখেন, বারবার বলতেছি, ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে দেখেন, নোট করবেন, এবং এইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এক্সাম আসবে। এটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের সেই অ্যাসেসমেন্টটা হবে যার মাধ্যমে আপনারা সার্টিফিকেট পাবেন। বারবার বলতেছি, ক্লাসগুলো শেয়ার করবেন, কারণ এই যে ভ্যালুয়েবল কন্টেন্টগুলো, এগুলো সচরাচর কেউ পায় না। যাদের উপকার হবে সে সারা জীবন আপনাকে ব্লেসিং করবে, সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। তো দেখেন, স্ট্রেংথ কত প্রকার হয়ে থাকে। দেখেন, আপনার শক্তিশালী ব্র্যান্ড ইমেজ আছে, এটা একটা স্ট্রেংথ। আপনার দক্ষ এবং অভিজ্ঞ লোক আছে, এটা একটা স্ট্রেংথ। আপনি খুব ভালো বিজনেস অপারেশন ভালো বোঝেন, অনেক ভালো অপারেশন করতে পারেন, ভালো টিম হায়ার করতে পারেন, ভালো লোককে ভালো জায়গায় বসাতে পারেন, তাদের দ্বারা ভালো আউটপুট বের করে নিয়ে আসতে পারেন, এটাকে বলে অপারেশন। আপনি এমন মার্কেটিং করতেছেন যে মার্কেটিং ব্যর্থ হচ্ছে না, মোটামুটি রেজাল্ট চলে আসতেছে, এগুলোকে বলে অপারেশনাল ক্যাপাবিলিটি। আমি প্রায় প্রায় বলি না যে বিজনেসে অপারেশন ঠিক মতো আপনার হাতে কন্ট্রোল থাকতে হবে। দেখেন, অপারেশনেই হচ্ছে সব কিছুর মূল হচ্ছে অপারেশন। আপনার অপারেশন ফেল করলে আপনার বিজনেস ধ্বংস। কথাটা বুঝতে পারছেন? আপনি কসমেটিক্সের বিজনেস করতেছেন, ধরেন আপনি ধরেন মধুর বিজনেস করতেছেন, আপনি তেলের বিজনেস করতেছেন, আপনি ধরেন যেটাই করেন না কেন, অপারেশন কন্ট্রোলে না থাকলে সব ধ্বংস হয়ে যাবে। তো এটা আপনার একটা স্ট্রেংথ। আপনার শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা আছে, মানে আপনার অর্থনীতির অবস্থা ভালো, অর্থাৎ আপনার ক্যাশ ভালো আছে, এটা একটা স্ট্রেংথ। আপনার প্রোডাক্ট ইউনিক এবং সব থেকে আলাদা, এটা একটা স্ট্রেংথ। আপনার প্যাটেন্ট এবং ট্রেডমার্কের মতো মেধা সম্পত্তি রয়েছে, এটা একটা স্ট্রেংথ। আপনার কাস্টমারের সাথে শক্তিশালী সম্পর্ক রয়েছে, এটা একটা স্ট্রেংথ। অনেকেরই থাকে না কিন্তু এই কাস্টমারের সাথে সম্পর্ক। এরপর হচ্ছে আপনার কোম্পানিতে পজিটিভ সংস্কৃতি রয়েছে, অর্থাৎ একটা ছোট কোম্পানি চালাচ্ছেন, 10 জন, 15 জন, 20 জন, কিন্তু কালচার ভালো, সবাই সবাইকে সম্মান করতেছে, সবাই
আপনার মানে কোম্পানির মিশন ভীষণ ফলো করে কাজ করতেছে। আমরা কিন্তু মিশন নিয়ে কিন্তু এখনো আলোচনা করিনি আমাদের উদ্যোক্তা ফাউন্ডেশনে, যদিও এটা প্রথমে করা উচিত ছিল, বাট আমি চমৎকারভাবে পরের পার্টগুলোর মধ্যে কোনো না কোনো একটা পার্টের মধ্যে আপনাদেরকে এই জিনিসটা বুঝাই দেবো যে কোম্পানির মিশন কি, ভিশন কি, কেন থাকা দরকার। একটা ছোট 10 লাখ টাকা দামের কোম্পানিরও থাকা উচিত, 10 কোটি টাকা দামের কোম্পানিরও থাকা উচিত, আপনার 10,000 কোটি টাকার দামের কোম্পানিরও কিন্তু মিশন ভিশন এগুলো থাকা উচিত। এগুলো নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে ব্যাপার। আপনার সাপ্লায়ারের সাথে আপনার কৌশলগত সম্পর্ক রয়েছে এবং উন্নত প্রযুক্তি রয়েছে এবং সেগুলো ব্যবহার আপনি অভিজ্ঞ রয়েছে। অনেকের কাছে প্রযুক্তি আছে কিন্তু অভিজ্ঞতা নাই, আপনার সে প্রযুক্তিও আছে, অভিজ্ঞতা আছে। এই যে 10টা আমি স্ট্রেন্থ দেখালাম, হতে পারে আপনার কাছে আরও ভিন্ন ভিন্ন রয়েছে, থাকতে পারে, আমি এক্সাম্পল হিসেবে দেখালাম। এরপর আমরা কয়েকটা দুর্বলতা দেখে নিই যেগুলো সাধারণত উদ্যোগের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, দুর্বলতা একটু দেখি। দেখেন, এই যে দেখেন দুর্বলতা কি, এই যে এখানে দেখেন দুর্বলতাগুলো হচ্ছে অদক্ষ এবং পুরাতন প্রক্রিয়া বা প্রসেসে আপনি বিজনেস পরিচালনা করতেছেন, অর্থাৎ পুরাতন আমলের মডেলে তহবিল বা জনবলের মতো সম্পদের অভাব রয়েছে, সীমিত পণ্য এবং সেবার অফার রয়েছে, তারপর আপনার খারাপ ব্র্যান্ড ইমেজ বা খ্যাতি রয়েছে, আপনি প্রায় মার্কেটে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসতেছে, অদক্ষ এবং নেতৃত্ব দেওয়ার মতো লিডারের অভাব বিজনেসে, অল্প সংখ্যক কাস্টমার বা সরবরাহকারীর উপর নির্ভরশীলতা, অর্থাৎ আপনার কাস্টমার বেস খুবই কম, আপনি চাইলে একটু বাড়াতে পারেন। আমরা এগুলো নিয়ে আরও কন্টেন্ট আনতেছি, দেখেন আপনি আমাদের সাথে লেগে থাকেন, আপনার সলিড ফাউন্ডেশন তৈরি করার দায়িত্ব আমার, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। এরপরে দেখেন, কর্মচারীদের মোটিভেশন কম এবং দ্রুত কোম্পানি ছেড়ে চলে যায়, এটা আপনার একটা দুর্বলতা। মার্কেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা, এটা একটা দুর্বলতা। টেকনোলজি সম্পর্কে ভালো ধারণা নেই, এটা একটা দুর্বলতা। ঝুঁকি মোকাবেলা করার প্রসেস নেই, অর্থাৎ ঝুঁকি তো আসবে কিন্তু সেই প্রসেস নাই যে কোন প্রসেস ফলো করে আমি ঝুঁকিকে হ্যান্ডেল করবো। এই দেখেন দুর্বলতাগুলো, অস্থির পয়েন্ট, জাস্ট নোট করবেন। যদি আপনার মধ্যে আপনার দুর্বলতা থাকেন, দেখেন আমি আপনাকে কেস স্টাডি দিব, এটা শেষ করি আগে শর্ট বিশ্লেষণ, তারপর আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, অবশ্যই করতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে। দেখেন এরপরে দেখেন দুর্বলতা গেল, এরপর আমরা কি দেখবো, এরপর দেখবো আমরা অপরচুনিটি, সুযোগ। আমরা কয়েকটা সুযোগ দেখি যে সুযোগ আপনার হাতে নাই কিন্তু মার্কেটের হাতে আছে। পণ্য এবং সেবার জন্য ক্রমবর্ধমান চাহিদা বাড়তেছে, এটা একটা সুযোগ। নতুন বাজারে সম্প্রসারণ করতে পারছেন, এটা একটা সুযোগ। প্রযুক্তির অগ্রগতি এবং ডিজিটালাইজেশন বৃদ্ধি পাচ্ছে, এটা একটা সুযোগ। অর্থাৎ এগুলো কিন্তু আপনার হাতে নাই। প্রবিধান অথবা আইন পরিবর্তন হচ্ছে, এটা একটা আপনার সুযোগ, আইন পরিবর্তন হলে আপনার জন্য সুবিধা হচ্ছে। ভোক্তা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এটা একটা সুযোগ। তারপরে পরিবেশগত বা সামাজিক সমস্যার সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা বাড়তেছে, অর্থাৎ মানুষ পরিবেশ সম্পর্কে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু অনেক ব্র্যান্ডের জন্য অনেক বড় উপকারিতা। ঠিক আছে, ধরেন আমি একটা উদাহরণ দিই, মেয়েদের স্বাস্থ্যগত একটা প্রবলেম রয়েছে, তাদের পিরিয়ডিক্যাল প্রবলেম, অর্থাৎ এটা আমরা মেয়েদের হয়েই থাকে আমাদের মধ্যে। তো এইটা সমাজের মধ্যে কিন্তু একটা স্বীকৃতি হয়ে যাচ্ছে, মানে সমাজের মধ্যে সবাই এটাকে ভালোভাবেই গ্রহণ করতেছে। তার মানে এখন কি হবে, অনেক বড় বড় ব্র্যান্ডের কোম্পানি বা ভালো ভালো কোম্পানি এদেরকে টার্গেট করে কিন্তু বিজনেস করতে পারবে, মানে ভালো বিজনেস হয়। এরপরে হচ্ছে নতুন এবং উদীয়মান বাজারের প্রবণতা আসতেছে এবং কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা হচ্ছে আর কি। ঠিক আছে, ধরেন বিভিন্ন জায়গায় ভালো ভালো পার্টনারশিপ হচ্ছে, এটার কারণে আপনার বেনিফিট কি হইতে পারে, এখান থেকে আপনার কি সুযোগ হইতে পারে। ঠিক আছে, ধরেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব ভালো হচ্ছে, এটা দুই দেশের জন্যই খুবই ভালো, সেখান থেকে কিন্তু বিজনেস অপরচুনিটি বের হয়ে আসবে। ধরেন বাংলাদেশের সাথে ইউএসএ বা চায়নার ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, এটা 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 কি হতে পারে, এটা একটা ভালো শক্তি হতে পারে, এখান থেকে কাজে লাগিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন। তো এগুলো হচ্ছে অপরচুনিটি, যেটা আপনার হাতে নেই কিন্তু মার্কেটের হাতে আছে, সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন। কিভাবে কাজে লাগাবেন, ওই যে আপনার শক্তি যা যা আছে, শক্তি দিয়ে অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে হবে এবং দুর্বলতাগুলোকে বা আপনার হচ্ছে দুর্বলতা এবং হুমকিগুলোকে মোকাবেলা করতে হবে। আমরা দেখিয়ে দেবো আরও। এরপর আমরা কিছু দেখবো, হুমকি দেখবো। দেখেন হুমকি কি কি আসতে পারে, এখানে 11টা হুমকি আছে, আমি সিম্পল কয়েকটা উদাহরণ দেখলে কিন্তু আপনার হাতে নেই। তীব্র কম্পিটিশন, এটা একটা হুমকি। অর্থনৈতিক মন্দা, এটা একটা হুমকি। ভোক্তা আচরণ এবং পছন্দ পরিবর্তন হচ্ছে, ডেঞ্জারাস একটা ইস্যু, এইটা অনেকেই ধরা খেয়ে যাচ্ছে এই পয়েন্টটার কারণে। অনেকেই আপনার কনজিউমারের সাইকোগ্রাফি, আপনার কনজিউমারের পুরো বিহেভিয়ার আপনাকে বুঝতে হবে, তা নাহলে বিজনেস ক্র্যাশ, এটা আপনাকে মনে রাখতে হবে। এইটা আপনার জন্য একটা বিশাল বড় থ্রেট। এরপরে দেখেন, ব্যবসার উপরে ইন্ডাস্ট্রির উপরে নিয়ন্ত্রণ আসছে। নিয়ন্ত্রণ বলতে হচ্ছে, ধরেন বেশ কিছু বিজনেসের উপরে কিন্তু নিয়ন্ত্রণ আসে, যেমন তামাকের বিজনেসে কিন্তু কড়াকড়ি আইন কানুন চলে আসে, এটা কিন্তু একটা থ্রেট। উদাহরণ দিচ্ছি, এরকম হতে পারে কোনো ওষুধ কোম্পানি বা কোনো কেমিক্যাল কোম্পানি বা কোনো কেমিক্যাল প্রোডাক্টের বিজনেস করতেছেন আপনি, তারপরে ই কমার্সের উপরে মাঝখানে গেল 2020 সালে যেমন হচ্ছে অনেক স্ক্যামের কারণে কিন্তু ই কমার্সের উপর অনেক কড়াকড়ি নির্দেশ চলে এসেছে। তো এরকম দেখবেন বিটকয়েন উপর বা হচ্ছে ক্রিপ্টো কারেন্সির উপরে কিন্তু অনেক কড়াকড়ি নির্দেশ রয়েছে, বাংলাদেশে অ্যাপ্রুভাল নেই যখন আমি ভিডিও করছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো কিন্তু থ্রেট। এরপরে দেখেন
আপনার কম্পিটিশন আস্তে 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 বড় হয়ে যাচ্ছে, প্রযুক্তির ব্যাঘাত ঘটতেছে, অর্থাৎ প্রযুক্তি আসতেছে আবার ব্যাঘাত হয়ে যাচ্ছে, এটা আপনার জন্য একটা সমস্যা। দ্রব্যমূল্যের ওঠানামা একটা বড় সমস্যা। প্রাকৃতিক দুর্যোগ বা চরম আবহাওয়া পরিস্থিতি, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। রাজনৈতিক অস্থিরতা বর্তমান বাংলাদেশে চলতেছে। সাইবার নিরাপত্তা এবং হুমকি, তারপরে তথ্য লঙ্ঘন, নতুন এবং বিঘ্নিত বাজারের প্রবেশাধিকার থেকে প্রতিযোগিতা, যেমন হচ্ছে ব্যাপারটা কি, নতুন এবং মার্কেটে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আসতেছে, এই ব্যাপারটা এই আর কি। তো এই যে ব্যাপারটা আপনি বুঝতে পারলেন, SWOT কি বুঝতে পারলেন আপনি, SWOT। এখন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, যে কোনো একটা কোম্পানি, কোকাকোলা হতে পারে, গ্রামীণ ফোন হতে পারে, বিকাশ হতে পারে, এদের আপনি শর্ট বিশ্লেষণ করবেন বা আপনার নিজের কোম্পানির শর্ট বিশ্লেষণ করবেন। হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক নোট করবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারলে আপনাদের জন্য আমি একটা গিফট অথবা একটা ফ্রি কনসালটেশন দিয়ে দেবো আধা ঘন্টার, যে কেউ পাঠাতে পারবেন। আপনার যদি 30 মিনিটস, আপনার যদি 30 মিনিট, MINUTES 30 মিনিট যদি আমার কনসালটেশন প্রয়োজন হয়, আপনি একটা শর্ট বিশ্লেষণ করে দিবেন। হয় আপনার যদি নিজে বিজনেস করেন, আপনার নিজের শর্ট বিশ্লেষণ করবেন নিজের বিজনেসের, অথবা আপনি বাংলাদেশের বিখ্যাত যে কোনো একটা কোম্পানির শর্ট বিশ্লেষণ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমি 100% আপনাকে 30 মিনিটের জন্য একটা ফ্রি কনসালটেশন, ফ্রি একটা সার্ভিস আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা শর্ট বুঝলাম, এরপরে আমরা কি দেখবো দেখেন, চমৎকার একটা টপিক দেখবো। আমরা ক্লাসে অনেক দূর চলে এসেছি, এইবার ডেঞ্জারাস একটা মেট্রিক্স দেখবো। এই মেট্রিক্সটা আমার সব থেকে ফেভারিট একটা মেট্রিক্স। এই মেট্রিক্সটাকে আমি নতুন একটা নাম দিয়েছি, এটাকে বলা হয় যে প্যাটার্ন মেট্রিক্স অথবা অ্যান্স অফ মেট্রিক্স। বিষয়টা কি, বিষয়টা আপনাকে বুঝতে হবে। পৃথিবীর যে কোনো বিজনেস এই 4টা ভাগে বিভক্ত, অর্থাৎ এইখানে শুরু হয়, এইখানে আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি আপনাদের সামনেই দেখেন, এইখানে শুরু হয়, এইখানে গিয়ে শেষ হয়, ঠিক আছে? এই জন্য এইভাবে এইভাবে এইভাবে, এটাকে বলা হয় জেড প্যাটার্ন মেট্রিক্স। ক্লিয়ার? আবার দেখাই দিই, এইভাবে যাবে এইভাবে যাবে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এটাকে বলা হয় জেড প্যাটার্ন মেট্রিক্স অথবা অ্যান্স অফ মেট্রিক্স নামে খুবই পরিচিত। আমি কাহিনীটা বুঝাই দিচ্ছি চমৎকারভাবে, কিন্তু আপনাকে বুঝতে হবে, এইখানে কিন্তু সময় দিতে হবে। এই জিনিসটা আপনার ফাউন্ডেশনকে এতটাই শক্তিশালী করবে, এতটাই শক্তিশালী করবে, আপনি অনেকটাই পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। দেখেন, উদ্যোক্তার 2টা স্ট্রেংথ যদি না থাকে, একটা কি, 1 নাম্বার স্ট্রেংথ হচ্ছে আপনার ক্লারিটি, অর্থাৎ মার্কেটে আপনি কোথায় যাবেন, এখন কোথায় আছেন, যাবেন কোথায়, এটা হচ্ছে ক্লারিটি। 2 নাম্বার হচ্ছে এনার্জি, প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন যে আমি যাবই যাব, আমি করবই করব, আমি হার মানব না। কি করবেন, প্রতিদিন নিজেকে ঘুম থেকে উঠে প্রশ্ন করতে হবে যে আমার আজকে 10টা সেল করতেই হবে, আমার আজকে 10,000 কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করতেই হবে, আমার আজকে 5,000 কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি দিতেই হবে। ধর আপনি বড় উদ্যোগ করতেছেন, বড় বিজনেস করতেছেন, ঠিক আছে? তো আমার আজকে 2 লাখ টাকার বিজনেস করতেই হবে, আমার আজকে 20 লাখ টাকার বিজনেস করতেই হবে। এটা হচ্ছে আপনার ভিতরে এনার্জি। 2টা জিনিস যদি আপনার মধ্যে না থাকে, প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, প্রথম পার্টে দেখিয়েছিলাম, অবশ্যই দেখতে হয়, প্রথম পার্ট নাহলে দ্বিতীয় পার্টের মধ্যে দেখিয়েছিলাম, মনে করতে পারতেছি না, আমি অনেকগুলো পার্ট করতেছি। তো এবার দেখেন, আপনাদেরকে এই জিনিসটা কেন বুঝতে হবে একটু চমৎকারভাবে দেখেন, এইটা দেখেন। তো সবার প্রথম মার্কেট পেনিট্রেশন, মানে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসেন, 1 নাম্বার কি, মার্কেট পেনিট্রেশন। এটা কি, আপনি যে কোনো একটা প্রোডাক্ট, নতুন মার্কেট, স্রেফ মনে রাখেন যে এই দেখেন, বিদ্যমান মার্কেট, মানে এইটা এই দিক থেকে হচ্ছে এই সাইডটা হচ্ছে আপনার বিদ্যমান, এটাও বিদ্যমান, অর্থাৎ সেম মার্কেটে সেম। আমি সিম্পল করে বুঝাই দিই, ধরেন আপনি লঞ্চ করবেন হচ্ছে দই, ঠিক আছে? দই লঞ্চ করবেন মার্কেটে, ঠিক আছে? এখন আপনি মিরপুরে দই লঞ্চ করলেন, মিরপুর, আমি মিরপুর দিয়ে উদাহরণ দিচ্ছি, মিরপুর আপনি দই লঞ্চ করলেন, তার মানে হচ্ছে আপনার দই হলো প্রোডাক্ট, মার্কেট হলো কি, মিরপুর। ক্লিয়ার? এটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ মিরপুরে আপনাকে আগে রাজা হইতে হবে, মিরপুরে আপনাকে আগে রাজা হতে হবে। কি, এইটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন, অর্থাৎ আমি এমনভাবে মিরপুরের মার্কেটে দই বিক্রি করব, আমার আগে যাতে কেউ যেতে না পারে, আমি সেই মার্কেটে আগে রাজা হব। তো সবার প্রথম আপনাকে পেনিট্রেশন করতে হবে, এইটার নাম হচ্ছে পেনিট্রেশন। আপনি অনলাইনে শুরু করবেন, অনলাইনে কিন্তু আপনার একটা মার্কেট আছে। অনলাইন মানে যে সবাই সবাই কাস্টমার তা না, আপনার একটা নির্দিষ্ট মার্কেট আছে। ধরেন আপনি বেবি প্রোডাক্ট বেচেন, এখন এই বেবি প্রোডাক্ট কার কাছে বিক্রি করেন, ধরেন আপনি একটু প্রিমিয়াম বেবি প্রোডাক্ট বিক্রি করেন। আবার উদাহরণ দিচ্ছি, আপনি বেবি প্রোডাক্ট বিক্রি করতেছেন, BABY, বেবি প্রোডাক্ট কোথায় বিক্রি করতেছেন, প্রিমিয়াম মার্কেটে, PRIMIUM। প্রিমিয়াম মানে হচ্ছে, ধরেন যাদের, যে সমস্ত প্যারেন্টসের মাসিক ইনকাম 2 লাখ টাকার উপর, প্যারেন্টসের থাকে অনেক বাবা মার মাসিক ইনকাম 2 লাখ টাকার উপর, সেই সমস্ত মার্কেট আপনি টার্গেট করতেছেন, তাহলে এইটা হচ্ছে আপনার পেনিট্রেশন। সবার প্রথম ওই মার্কেটেই আপনাকে রাজা হইতে হবে, অর্থাৎ এই যে ইন মার্কেটে।
এখানে আপনাকে এমন একটা কাজ করতে হবে যে আপনাকে যাতে এখানে কেউ হারাতে না পারে। কি করতে হবে? এই মার্কেটে পেনিট্রেশন করতে হবে, অর্থাৎ এই মার্কেটটাকে দখল করতে হবে, এইটাই ভোগ করতে হবে। এরপরে করতে হবে কি? প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ সেম মার্কেটে, মিরপুরের মার্কেটে আপনি কি করতে পারেন? নতুন আর একটা আইটেম নিয়ে আসতে পারেন। দইয়ের পরিবর্তে আপনি কি আনতে পারেন? মিষ্টি, সুইট, SWEET, ঠিক আছে? সেম মার্কেটে, এই যে একই মার্কেটে নতুন প্রোডাক্ট আনলেন, এটাকে বলা হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এটাকে কি বলা হয়? প্রোডাক্ট আপনি ডেভেলপ করলেন। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি প্রথমে দই দিয়ে মার্কেটে রাজত্ব করলেন, এবার আপনি কি করলেন? মিষ্টি নিয়ে আসলেন। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবেই কিন্তু আপনাকে জাঁপ মারতে হবে। পৃথিবীর যত বড় বড় দেখেন টাটা, বিড়লা, বাংলাদেশে স্কয়ার, আবুল খায়ের, বসুন্ধরা, তারা কিন্তু এই মডেলটাই কাজ করতেছে, ঠিক আছে? তো তারা প্রথমে এইখানে রাজত্ব করে, যে কোনো নতুন কিছু আইটেম নিয়ে আসে এইখানেই তারা রাজত্ব করবে। আগে আগে এইখানে সবকিছু নিজের ভুল বের করবে, এইখানেই আগে দেখবে যে আমি এইখানে আগে রাজা হইতে পারি কিনা, এইখানে আমাকে মার্কেট দখল করতে হবে, তারপরে আপনাকে প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। অর্থাৎ ওই মার্কেটে, সেম মার্কেটে, এই দেখেন একই মার্কেটে, এই দেখেন একই মার্কেটে, এই সেম মার্কেটে, এই সেম মার্কেটে সে কি করলো? নতুন আর একটা প্রোডাক্ট লঞ্চ করে দিল, এটাকে বলা হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এইবার আসেন মার্কেট ডেভেলপমেন্ট। এই নিচের জিনিসটা কি? নিচের জিনিসটা হচ্ছে, অর্থাৎ এইবার ওই দই অথবা মিষ্টি, যে কোনো একটা, দুইটা না, দই অথবা মিষ্টি নিয়ে সে আরেকটা মার্কেটে প্রবেশ করলো। মিরপুর গেল, এবার সে ধানমন্ডি গেল, ধরেন ধানমন্ডি বা উত্তরা, ঠিক আছে, বা আপনার হচ্ছে বাড্ডা, ঠিক আছে, বা আপনার মতিঝিল। তার মানে সে কি করতেছে? সেম আইটেম নিয়ে, ধরেন তার মিষ্টি মিরপুরে হিট, কি মিষ্টি তো আমার খুব ভালো চলতেছে, দই তো ওরে হই, দই তো সব ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে। এখন সে কি করলো? এই দই নিয়ে সে এখন ধানমন্ডির দিকে যাবে, এই দই নিয়ে সে আস্তে 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 মতিঝিলের দিকে যাবে। কারণ কি? কনজিউমার তো একই মোটামুটি আমাদের ওই অঞ্চলগুলোর মধ্যে, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে আপনার হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট। এইবার কিন্তু আপনি মার্কেট ডেভেলপ করছেন। ধরেন ওই বেবি আইটেমে আপনি প্রিমিয়াম কাস্টমারের কাছে দিচ্ছেন, এখন আপনি কি করলেন? প্রিমিয়ামের থেকে একটু নিচে আসলেন, যে বাবা মার ইনকাম হচ্ছে 1 লাখ থেকে 50,000, তাদের মধ্যে ঢোকার চেষ্টা করতেছেন। তার মানে আপনি নতুন একটা মার্কেটে ঢুকে গেলেন। কথাটা বুঝতে পারছেন? এরপরে হচ্ছে ডাইভার্সিফিকেশন। সবার শেষে হচ্ছে ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন জিনিসটা কি? যে বস আমি আর মিষ্টিও বিক্রি করবো না, ওই মার্কেটেও বিক্রি করবো না। উদাহরণ দেই, ধরেন আপনি সম্পূর্ণ নতুন একটা কাহিনী তৈরি করলেন। কাহিনীটা কি? এখন আপনি দই থেকে, দই আর থাকলেন না, আপনি দইয়ের পরিবর্তে জুতা বিক্রি করা শুরু করলেন। জুতা, ঠিক আছে? কি করলেন? ধরেন শু, SHOE, শু। আপনি শুয়ে গিয়ে কারবার শুরু করলেন যে আমি জুতার কাজ করব, অথবা আপনি কোনো প্লাস্টিক আইটেমের বিজনেস শুরু করলেন, প্লাস্টিক, ঠিক আছে? তো প্লাস্টিক কি করলেন? সেম প্লাস্টিক আপনি নতুন একটা মার্কেটে গিয়ে, সম্পূর্ণ নতুন মার্কেট, সম্পূর্ণ নতুন নতুন বিজনেস। অনেকে এই কাজটা কেন করে? কারণ সে মনে করতেছে যে দইয়ের বিজনেস করতেছি, কবে না কবে কোন বড় কম্পিটিশন চলে আসে, এই জন্য ঝুঁকিকে আমি সম্পূর্ণ ট্রান্সফার করার জন্য সে নতুন একটা মার্কেটে চলে যাচ্ছে। কিন্তু কোম্পানির নাম সেম থাকতেছে। ধরেন সে XYZ নামে একটা গ্রুপ করলো, এইটা একটা বিজনেস হয়ে গেল, এইটা একটা পুরোপুরি আলাদা বিজনেস হয়ে গেল। তো এইভাবে পুরো পৃথিবীতে যে কোনো কোম্পানিতে শুরু করে এইখানে যায়, অথবা এইখানে যায়, শেষ কিন্তু তার মৃত্যু হয় এইখানে। তো শুরু করে এইখানে, মৃত্যু হয় তার এইখানে। ক্লিয়ার? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? দেখেন ফাউন্ডেশন, আমি আবার বলতেছি, এগুলো যদি আপনি বিস্তারিত শিখতে চান, বিস্তারিত যদি আপনি আমার সাথে কানেক্ট থাকতে চান, আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে। বসে থাকতেছেন, আপনি অ্যাকশন নিচ্ছেন না, জীবনে সব থেকে বড় ভুল করতেছেন। পৃথিবীতে সবাইকে পরিবর্তন করা যায়, কিন্তু যে অ্যাকশন গ্রহণ করে না, যে আরামের জোনে থাকে, সে নিজেকে জীবনও পরিবর্তন করতে পারবে না। তার পিছনে যদি আপনি ভূমিকম্পও দেন, সে অ্যাকশন নিজে থেকে না নিতে পারলে, তাই আপনাকে বলতেছি, আপনি যদি অ্যাকশন না নেন, অ্যাকশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাকশনের জন্য আমাদের লাইফ টাইম মেম্বারশিপ অপরচুনিটি এখনও রয়েছে, এখনও যোগাযোগ করেন। আপনি আমাদের সাথে মেম্বারশিপ থাকে আমাদের প্রিমিয়াম কন্টেন্টগুলো পেতে পারেন। দেখেন, একটা কথা বারবার বলি, আমি ফ্রিতে যে ভ্যালু দিচ্ছি, আমাদের প্রিমিয়াম কন্টেন্ট আরও অসাধারণ লেভেলের, আরও সাপোর্ট রয়েছে। সেখান থেকে আপনি আপনার হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাবেন, গ্রুপের সাপোর্ট পাবেন, আপনি কনসালটেন্সি পাবেন, আপনি আমার গ্রুপের সাহায্য পাবেন, সবার সাহায্য পাবেন। প্রিমিয়ামের একটা আলাদা পার্টিই রয়েছে, আলাদা মজাই রয়েছে। তো আমি আপনাকে যেটা বিশেষ রিকোয়েস্ট করে বলবো, যে এই হচ্ছে বিজনেসের ফাউন্ডেশন। আজকের টপিক আমরা এখানেই শেষ করবো। আমরা অনেকগুলো টপিক কভার করে ফেলেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখেছেন। তবে বারবার বলতেছি, পুরো ক্লাস আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আপনি সার্টিফিকেশনের বিষয়টা আপনার সাথে আলোচনা করা যাবে। কারণ আপনি তখন অ্যাসেসমেন্ট ভালো করতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু ভালো করতে পারবেন না। এখন এই যে আপনাকে যে আমি জেড প্যাটার্ন বা অ্যানসপ ম্যাট্রিক্স দেখালাম, এখান থেকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই হোমওয়ার্কটা করবেন। আপনার বিজনেসে আপনি কোন অবস্থানে রয়েছেন, বা এইখান থেকে কেন এইখানে যেতে পারতেছেন না, বা এইখানে এখনো শুরু করতে পারেন নাই, কেন, কি সমস্যা,
আপনি জাস্ট এইখানে মেসেজ করবেন যে বস আমি এখনও এইখানে রয়েছি, বা আমি এইখানে রয়েছি, বা আমি এইখানে রয়েছি, বা আমি এইখানে যেতে পারতেছি না, বা আমি এইখানে সমস্যা ফেস করতেছি, কী কারণে কী সমস্যা হচ্ছে জাস্ট আপনি আমাকে মেসেজ করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। বা আপনি এখনো শুরুই করেন নাই, এটাও মেসেজ করতে পারেন যে বস আপনার ক্লাসটা দেখেছি, ভালো লেগেছে, কিন্তু এখন আমি শুরু করিনি। তো পুরো ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখতেছি, এখানেই শেষ করব। বিশেষ রিকোয়েস্ট করে বলবো, আপনি যদি আমার সাথে যুক্ত হতে চান এটাই শেষ অপরচুনিটি, আর পরবর্তীতে পাবেন না, কারণ আমাদের লাইফ টাইম মেম্বারশিপ বন্ধ করে দিয়ে আমরা ফিজিক্যাল কোচিং লঞ্চ করতেছি। অর্থাৎ সামনাসামনি আমি আপনাকে সামনাসামনি শেখাবো, ওইখানে বসে ওইখানেই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করবো, ওই দিন ওখান থেকে আপনাকে বের করে দেবো। অর্থাৎ প্রতিদিন আসবেন শিডিউল অনুযায়ী, অ্যাসাইনমেন্ট করবেন আমার সাথে বসে, 10 জন 15 জন 20 জনের ব্যাচ করতেছি, 30 জনের ব্যাচ করতেছি, ব্যাচ করে 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 আপনাকে অ্যাসাইনমেন্ট ওই ব্যাচের মধ্যেই বাস্তবায়ন করে নেব, তারপরে আপনাকে রুম থেকে বের করে দেবো। তার আগে আপনি বের হইতে পারবেন না, পানিশমেন্ট থাকবে। ফিজিক্যাল ব্যাচ পুরোপুরি অস্থির প্রোগ্রাম তৈরি করে দিচ্ছি, যেটা মানুষের একদম আউটকাম দিব। অর্থাৎ 100 জন যদি আসে 100 জনের বিজনেসেই সফলতা 100% গ্যারান্টি দেবো, নাহলে মানি ব্যাক, পুরোপুরি ফান্ডিং রিটার্ন করে দেবো। এইরকম কনফিডেন্স নিয়ে আমি নতুন ফিজিক্যাল ট্রেনিং লঞ্চ করতেছি। তাই ডিজিটাল প্রোগ্রামগুলো থাকবে, কিন্তু ডিজিটাল প্রোগ্রামগুলো হয়তোবা দাম বেড়ে যাবে। তাই এখনই সুযোগ, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বেস্ট অফ লাক, আপনার নিজের শরীর এবং স্বাস্থ্যের যত্ন রাখবেন, এবং পরের পার্ট দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানালাম। বেস্ট অফ লাক। অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন, আপনাদের ভালোবাসা আমি প্রচুর পাচ্ছি। রিকোয়েস্ট করে বলতেছি, ভালো থাকবেন, ভিডিওগুলো এখনও শেয়ার করবেন। ফেসবুকে লাইভ থাকবে বা ফেসবুকে ক্লাসগুলো থাকবে। নেক্সট লাইভ কবে হবে, এরপরে আমি আপনাদেরকে নিয়ে প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব, সেখানেও আপনি থাকবেন, প্রশ্ন করবেন। আমরা গুগল মিটের মাধ্যমে করব, আমরা জুমের মাধ্যমে করব, আমরা ফেসবুক লাইভ করব, সেখানেও থাকবেন, সেখানে আপনি আপনার প্রশ্ন করবেন। বিগত যত ক্লাসগুলো হয়েছে, পার্ট 1 আমরা কয়টা করলাম, পার্ট 1 করছি, পার্ট 2 করছি, পার্ট 3 করছি, পার্ট 4 আজকে কমপ্লিট করলাম। এর উপরে হয়তোবা আমি আপনাদের সাথে 1 to 1 বা আমরা গুগল মিটের মাধ্যমে আমরা একটা এফএকিউ, মানে আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিতেও, বা সবাই প্রশ্ন করবে, বা আমি কাউকে প্রশ্ন করলাম, ধরলাম আমি বললাম যে ভাই তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি আমাকে, যে তুমি কি শিখলা, এরকম করে আমরা একটা ডিসকাশন করব। তাহলে কি হবে, চর্চা ভালো থাকবে, আমরা সবাই বুঝতে পারবো। জ্ঞান যত শেয়ার হবে তত জ্ঞান চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকবে। এইটাই আমার লাস্ট মেসেজ। প্লিজ শেয়ার করেন সবাইকে, বিশেষভাবে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য।